আহ, তোমাদের কি মেকানিক্যাল এর কোর্সটা আছে ফ্লুইড ডাইনামিক্স? জি স্যার। ওকে, ফাইন। সো ওটার মধ্যে তোমরা হয়তো বেসিক প্রিন্সিপাল গুলো শিখে ফেলেছো। আমরা আজকে জাস্ট কয়েকটা প্রিন্সিপাল নিয়ে হয়তো তাদের রিক্যাপ হবে, এবং হাউ দিস অ্যাপ্লাইজ টু আওয়ার গেটিং ডিজাইন সেটা আসবে আমাদের মূল আলোচ্য বিষয়। সো introduce the general concept of fluid dynamics as applied to design of the getting system, and then our outcome will be you will be able to explain the basic principle of fluid dynamics, as well as you will be able to analyze how these fluid dynamic principles control the gating design. Okay, so আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে একটা গুড কাস্টিং কেটে গেলে পরে আমাদের গেটিং ডিজাইনটা ইম্পর্টেন্ট, এবং গেটিং ডিজাইনের মধ্যে একটা প্রিন্সিপাল অ্যাসপেক্ট হলো যত তাড়াতাড়ি সম্ভব লিকুইড মেটালটা আমাদের গেটিং সিস্টেমে ঢেলে ফেলা ডেল থেকে, এবং যত তাড়াতাড়ি সম্ভব গেটিং সিস্টেমটা ভরে ফেলা, ফিল করে দেওয়া কমপ্লিটলি, এবং আলটিমেটলি মোল্ড ক্যাভিটিকে ফিল করা। ডিউরিং দিস প্রসেস আমরা এক্সপেক্ট করব যাতে করে টার্বুলেন্স মিনিমাইজ হয়, স্ল্যাগ, গ্যাস, স্যান্ড, এই সমস্ত এক্সট্রা ম্যাটেরিয়াল যেগুলো আছে, সংক্ষেপে যদি সবগুলোকে আমি ইম্পিউরিটি বলি, এই সব যাতে মোল্ডের ভিতরে না যেতে পারে। সো টার্বুলেন্স হবে না এবং এই ধরনের ইম্পিউরিটি এনট্রাপমেন্ট হবে না। এইটা চিন্তা করে আমরা কত তাড়াতাড়ি সম্ভব একটা মোল্ড ফিল করতে পারি, সেটাই আলটিমেটলি ডিসাইড করে কাস্টিংটা গুড হবে না ব্যাড হবে। এবং এই ফিলিং অফ দ্য মোল্ড ক্যাভিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদাউট দিস ইম্পিউরিটি ম্যাটেরিয়াল, সেটা ডিপেন্ড করে অনেকাংশেই, সেটা হলো how we apply this fluid dynamic principle while designing the gating system. So for that matter, a basic understanding of the fluid flow principles আমাদের জানা দরকার, এবং at the same time experience will also help in which way you have to manipulate these fluid flow principles. So in this lecture, আমরা একটা quantitative application of some of the most basic fluid dynamic principles আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব গেটিং ডিজাইনে, এবং আমরা আলটিমেটলি দেখব যে কি ধরনের প্রিন্সিপাল গুলো গেটিং সিস্টেমকে আলটিমেটলি কন্ট্রোল করে। ওকে, সো ফ্লো অফ লিকুইড মেটাল যদি চিন্তা করি, তাহলে পরে আমরা বলছি যে প্রপার ডিজাইন অফ এন অপটিমাইজ গেটিং সিস্টেম উইল বি ইজিয়ার যদি আমরা এই ফ্লুইড ডাইনামিক্স এর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো ফলো করি বা ইউজ করি। দুইটা কমন ফ্লুইড ডাইনামিক প্রিন্সিপাল আমরা গেটিং সিস্টেমে ইউজ করি, একটা হলো ল অফ কন্টিনিউইটি এন্ড বার্নৌলিস থিওরেম। তো আমরা এই দুটো নিয়ে জোর দেব, এর বাইরে আমরা বেশি কিছু যাব না। তোমরা জানো অনেক আরো বেসিক প্রিন্সিপালস রয়েছে ফ্লুইড ডাইনামিক্স এ, আমরা শুধু এই দুটো নিয়ে আলাপ করব। এন্ড দিস টু প্রিন্সিপালস আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ দে will be able to control or will be able to calculate metal velocity and flow rate, important in getting design. To obtain an understanding of the fundamentals of metal flow, সেটাও আমাদের জানা দরকার। And for that matter, এই দুটো প্রিন্সিপাল আমাদেরকে অনেকাংশে হেল্প করবে। So with the proper application of these fluid dynamic principles, liquid flow in the running system can be streamlined. তোমরা জানো স্ট্রিমলাইনিং কি মানে কি, অর্থাৎ ফ্লো গুলা parallelly horizontally move করবে, there will be no turbulence, no zigzag motion to and fro. So liquid flowটা will be streamlined, and if you can maintain it, তাহলে পরে air এবং gas entrapment will be minimized or avoided. So flow of metal যদি আমরা প্রথমেই একটু আলাপ করি, এটা আমরা আগে অলরেডি আলাপ করে ফেলেছি, তারপরে একটু সামারাইজ ফর্মে যদি বলি, আমরা থার্মোডাইনামিক্সেও পড়েছে, যখন তিনটা গ্যাস ফেজ একসাথে থাকে কোনো একটা ট্রাই জাংশনে, সলিড, লিকুইড এন্ড ভেপার, তাহলে পরে তাদের ফোর্স যেটা আছে সারফেস টেনশন ফোর্স, সেটা এক ধরনের ফর্মুলা দিয়ে এক্সপ্লেইন করা যায়। তো সারফেস টেনশন অফ সলিড লিকুইড, surface tension of a vapor solid, and surface tension of liquid vapor.
সো আমরা যদি চিন্তা করি এটা থিটা যেহেতু এখানে ধরা হয়েছে, তো এটা সমান সমান এটা প্লাস এটা cos থিটা। তো এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা cos থিটা, যেভাবে বলি না কেন। সো দিস কমনলি নোন অ্যাজ Young's ইকুয়েশন, এন্ড বেসড অন দ্যাট আমরা প্রেসার ড্রপ অ্যালং দ্য মোল্ড, তার মানে যেটা রেজিস্ট্যান্স অফার করছে, সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পরে এই ধরনের একটা ফর্মুলা পাওয়া যায়। সো প্রেসার ড্রপ যেটা হচ্ছে সেটা ডিপেন্ডস করে সারফেস টেনশন বিটুইন লিকুইড অ্যান্ড গ্যাস ফেজ of cos theta divided by r with a minus sign, এবং ওয়েটেড মোড যদি হয় cos theta এটা পজিটিভ হয়, সো ওভারঅল টার্ম নেগেটিভ, সো দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স, তার মানে লিকুইড কন্টিনিউয়াসলি ফ্লো করবে। অন দ্য আদার হ্যান্ড থিটা যদি নেগেটিভ হয়ে যায়, তার মানে 90 ডিগ্রি বেশি হয়, 90 ডিগ্রি বেশি তখনই হয় যখন নন ওয়েটেড হয়, তখন দিস বিকামস পজিটিভ, নেগেটিভ পজিটিভ, and the system will offer a significant amount of resistance against the mole flow. So we need external pressure. এবং এক্সটার্নাল প্রেসার কত সেটাও আমরা এর আগে ক্লাসে আলাপ করেছি। এখন এই এক্সটার্নাল প্রেসারটা সারফেস টেনশন প্রেসারকে ওভারকাম করতে হবে, এবং এই এক্সটার্নাল প্রেসার আমরা বলেছিলাম যে মেটালের প্রেসার মাইনাস মোল গ্যাস প্রেসার, এবং এটা পেয়েছিলাম এইচজি মোল প্রেসার ছিল। তো এই দুটো ওভারকাম করবে প্রেসার ড্রপ, and which equal to আমরা এটা কমন একটু আগে পেজে দেখলাম। সো যদি লিকুইড অ্যাপারেন্ট ফ্রম দিস ইকুয়েশন, ইফ দ্য মেটাল ওয়েটস দ্য মোল্ড, তাহলে পরে যেটা হচ্ছে মোল্ড ওয়েট করলে পরে এই টার্মটা পজিটিভ হচ্ছে, সরি এই টার্মটা নেগেটিভ হচ্ছে। তো আলটিমেটলি এটা যদি জিরো হয়, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, ফ্লো উইল কন্টিনিউয়াস। অন দ্য আদার হ্যান্ড in most case যেখানে থিটা ভ্যালুটা এটা ইউজুয়ালি মোল ওয়েট করে না, so non weighting, as a result this term become positive, so some degree of resistance is offered. Okay, এটা আমরা গত ক্লাসে দেখেছি, সো এটা নিয়ে আমরা ডিটেইল আলাপ করব না। সেকেন্ড আমাদের ইস্যু যেটা মোডস অফ লিকুইড ফ্লো, আমরা জানি লিকুইড ফ্লো ক্যান বি ল্যামিলার এন্ড টার্বুলেন্ট, এবং ল্যামিলার ফ্লো বলতে আমরা মিন করি যেটা হরাইজন্টালি মুভ করবে এবং at the center লিকুইড ভেলোসিটি সবচেয়ে বেশি হবে, সো এদিকে কমে যাবে, এদিকে কমে যাবে। তো এই ধরনের একটা সিচুয়েশন যদি প্রিভেল করে তাহলে আমরা বলি ল্যামিনার ফ্লো, and in that case frictional loss is minimum. On the other hand, we can also see that flow can be turbulence. The turbulence flow যদি হয় তাহলে পরে flow would be zigzag, এবং velocity of the stream increase হয়ে যাবে, এবং ফ্যাক্টরস যেগুলো কনসিডার করা যায় অ্যাডিশনালি ইন আওয়ার গেটিং সিস্টেম, সেটা হলো লোকাল রেজিস্ট্যান্স। ফর এক্সাম্পল যদি বেন্ড থাকে, শার্প কর্নার থাকে, সারফেস এরিয়া অফ দ্য লিকুইড স্ট্রিম এক্সপোজড টু এয়ার অ্যান্ড সাসপেন্ডেড পার্টিকেল, এই জিনিসগুলো টার্বুলেন্ট ফ্লোকে এনহ্যান্স করে। সো আমরা দুই ধরনের ফ্লো দেখেছি, একটা টার্বুলেন্স, একটা ল্যামিনার। তো যেহেতু টার্বুলেন্ট ফ্লো হলে পরে ভেলোসিটি ইনক্রিজ করে, গ্যাস এন্ট্রাপমেন্ট হতে পারে, যার কারণে উই টেন্ড টু প্রেফার ফ্লো শুড বি ল্যামিনার। এবং কখন ল্যামিনার ফ্লো হবে আমরা রেনল্ডস নাম্বার দিয়ে বের করেছিলাম। তোমরা রেনল্ডস নাম্বার জানো, রেনল্ডস নাম্বার হলো ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই ভিসকাস ফোর্স, এর দুইটা রেশিও, এবং দিস ইজ দ্য ইনার্শিয়া ফোর্স, রো ভেলোসিটি, ডাইমেনশন অফ দ্য চ্যানেল, আর এটা হলো কিনেম্যাটিক অ্যাবসলিউট ভিসকোসিটি। এবং এটাকে কিনেম্যাটিক ভিসকোসিটি আমরা বলেছি, ভিসকোসিটি ইউজুয়ালি আমাদের সিস্টেমে কিনেম্যাটিক ভিসকোসিটি প্রেফার করি, সো এটাকে কিনেম্যাটিক ভিসকোসিটি যদি চেঞ্জ করি তাহলে আমাদের এই ফর্মুলা পাওয়া যাবে। সো there is a formula, we can mathematically calculate Reynolds number for a particular flow channel, particular flow system, এবং এই based on Reynolds number বলা হয় যদি Reynolds number 2000 এর নিচে থাকে ফ্লো উড বি ল্যামিনার, এবং 2000 এর উপরে যদি যায় তাহলে পরে ফ্লো বিগিনস টার্বুলেন্ট। সো ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস 2000 এর উপর উঠলে পরে টার্বুলেন্ট ফ্লো হতে পারে, এবং নরমালি বলা হয় রেনল্ডস নাম্বার যদি 20000 এর নিচে থাকে তাহলে পরে টার্বুলেন্স, বাট অফেন অ্যাকসেপ্টেবল যদি আমরা সারফেসকে রাপচার না করে। সো ভিতরে টার্বুলেন্স হচ্ছে, সারফেস ইনট্যাক্ট আছে, এই ধরনের সিচুয়েশনে আর রেনল্ডস নাম্বার 20000 পর্যন্ত গেটিং সিস্টেম অ্যালাউ করে। অন দ্য আদার হ্যান্ড যদি 20000 এর উপরে হয়
তখন আর কোনোভাবে এটা টার্বুলেন্সকে এক্সপেক্ট করা যায় না। সারফেস উইল বি রাপচার্ড এবং এয়ার উইল বি এন্ট্রাপড ইনটু দ্য ফ্লো চ্যানেল। সো বেসড অন রেনল্ডস নাম্বার তাহলে আমরা দুটো ভেলোসিটিকে আইডেন্টিফাই করতে পারি। একটা হলো যার নিচে ল্যামিনার, আরেকটা হলো যার উপরে টার্বুলেন্স এবং আনএক্সেপ্টেবল। সো আপার ক্রিটিক্যাল ভেলোসিটি, লোয়ার ক্রিটিক্যাল ভেলোসিটি, and again based on that গেটিং ডিজাইনে আমরা ম্যাটেরিয়াল ওয়াইজ এই ক্রিটিক্যাল ভেলোসিটি এই তিন ধরনের ভ্যালু আমরা কমন ইউজ করি। অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম বেস যেগুলো আছে সেটা হলো 250 মিলিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 0.25 মিটার পার সেকেন্ড। আর মোর কমপ্লেক্স যেটা বা মোস্ট টার্বুলেন্ট প্রোন অ্যালয় যেটা অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ এন্ড আদার হাইলি অক্সাইড প্রোন মেটাল যেগুলো আছে সেগুলোর মধ্যে আরো রেস্ট্রিক্টেড করা হয়। লিকুইড ভেলোসিটি cannot be more than 75 millimeter per second. এর চেয়ে বেশি যদি হয় টার্বুলেন্স উইল প্রিভেইল। অন দ্য আদার হ্যান্ড যেগুলো ডেন্সিটি বেশি সে সমস্ত অ্যালয়, ফর এক্সাম্পল কপার এন্ড আদার আয়রন বেস, সেগুলো আপ টু 5.5 মিটার পার সেকেন্ড অ্যাকসেপ্টেবল, অথবা এইটা হলে পরে টার্বুলেন্স আমরা অ্যাকসেপ্টেবল কনসিডারেশনে ধরতে পারি। So calculation of Reynolds number show that flow of metal in most practical gating system is turbulent. কারণ আমরা দেখেছি যে আমরা ফল হাইট যতটুকুই হোক না কেন আমাদের দেখেছি যে মেটাল ভেলোসিটি একের চেয়ে অনেক উপরে থাকে প্রায় সব সময়ই। সো আমরা জেনারেলি ধরে নিতে হবে যে গেটিং সিস্টেমে আমরা ইউজ করি না কেন, স্ক্রু হাইট আমরা যতটুকুই অ্যালাউ করি না কেন, velocity of the liquid metal will be always way above the critical velocity. So a certain amount of turbulence is inevitable and must therefore tolerated. So আমরা বলবো যে সারফেস টেনশন একদম মিনিমাইজ করে ফেলবো, জিরো করে ফেলবো, সেটা কখনোই সম্ভব না। সারফেস টেনশন হবেই, এবং কতটুকু আমরা কন্টেইন করতে পারি সেটাই হলো মূল কথা। তো আমাদের গেটিং ডিজাইনের মধ্যে ডিজাইন অফ দ্য গেটিং সিস্টেম ডাজ নট ইনভলভ এলিমিনেশন অফ মেটাল টার্বুলেন্স। আমরা কখনোই টার্বুলেন্সকে এলিমিনেট করি না, বাট রাদার ইটস রিডাকশন টু এ পয়েন্ট হোয়ার ইট ইজ নট হার্মফুল। সো আমরা চেষ্টা করি এটাকে মিনিমাইজ করতে অথবা কন্টেইন করতে, যাতে করে লিকুইড ফ্লোটা হার্মফুল না হয়। সো দ্যাট ইজ বেসড অন রেনল্ডস নাম্বার। পরবর্তী পর্যায়ে আরেকটা নাম্বার আছে, সেটাকে বলে ওয়েবার নাম্বার। তোমরা ওয়েবার নাম্বার পড়েছো কিনা? ইট অ্যাসোসিয়েটেড উইথ সারফেস টার্বুলেন্স। আমরা রেনল্ডস নাম্বার এর আগে যেটা বলেছি, ইট অ্যাসোসিয়েটেড উইথ বাল্ক টার্বুলেন্স। সো সারফেস অফ দ্য ফ্লুইড ক্যান রিমেইন কাম এন্ড কোয়াইট, ভিতরে টার্বুলেন্স হতে পারে। সো ফ্লো বিহেভিয়ার এট দ্য বাল্ক of the liquid underneath the surface can be turbulent, and yet at the same time surface can maintain calm. এই ধরনের সিনারিও যদি হয় তাহলে পরে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ সারফেস ভেঙে লিকুইডের মধ্যে কোনো গ্যাস ইন্টারপ্টেন্ট হচ্ছে না। সো এয়ার ইন্টারপ্টেন্ট, গ্রস ফর্মেশন and other problem relating to turbulence will not occur since surface is not broken. So Reynolds number does strictly a measure of bulk turbulence of the fluid flow, and in our case is immaterial. গেটিং ডিজাইনের সময় সেজন্য আমরা রেনল্ডস নাম্বার ইউজ করতে পারি না, কারণ রেনল্ডস নাম্বার বাল্ক টার্বুলেন্স ইন্ডিকেট করে। আমাদের দরকার হলো সারফেস টার্বুলেন্স, সারফেস কখন ভেঙে যায়, এবং এই সারফেস টার্বুলেন্স মেজার করা হয় ইউজিং ওয়েবার নাম্বার দিয়ে। আরেকটা কনস্ট্যান্ট দ্যাট ইজ কল্ড ওয়েবার নাম্বার, এবং এটার ফর্মুলা হলো ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই সারফেস টেনশন ফোর্স। ওকে, ক্যালকুলেশন আমি এখানে দেখাই নাই। ফাইনাল রেজাল্ট হলো ভি স্কয়ার রো আর divided by surface tension. So when this value 0.02 থেকে 0.8 অথবা একের নিচে যদি থাকে তাহলে absolutely there will be no turbulence. Up to 100 পর্যন্ত যদি হয় surface turbulence usually problematic হবে, সরি 100 বেশি হতে পারে problematic হয়, আর যদি 100,000 হয় তাহলে পরে এটা surface turbulence থাকে না, the flow will be atomized, তার মানে it will become droplets, so velocity will be so high. So আমাদের কন্টেইন করতে হবে যাতে করে এটা একের কাছাকাছি থাকে অথবা 100 নিচে থাকে। এই ধরনের সিনারিও যদি থাকে তাহলে পরে সারফেস টার্বুলেন্স যেটা হবে সেটাকে প্রবলেমেটিক হবে না। সো সামারি যদি করি
তাহলে পরে ফ্লো কন্ডিশন যেটা হবে সেটা স্ট্রিমলাইন তো আমরা আইডিয়ালি প্রেফার করব, বাট আমাদের সিচুয়েশন এমন গেটিং সিস্টেমের মধ্যে the velocity is very high. As a result, we have to accept some degree of turbulence. এবং এই টার্বুলেন্সের কারণে সারফেস যাতে ড্যামেজ না হয় বা কাস্টিং যাতে ড্যামেজ না হয় সেজন্য আমাদের কাছে একটা কোয়ান্টিটেটিভ একটা মেজার করার টুলস আছে, সেটা হলো ওয়েবার নাম্বার। রেনল্ডস নাম্বার আমরা এখানে ইউজ করব না, বিকজ রেনল্ডস নাম্বার বাল্ক টার্বুলেন্স মেজার করে। আমাদের এখানে মেজার করতে হবে সারফেস টার্বুলেন্স, যেটা মেজার করে বাই ইউজিং ওয়েবার নাম্বার, এবং এটার নাম্বারটা 1 থেকে 100-এর মধ্যে থাকাটা প্রেফারেবল। ওকে, দেন আওয়ার ফার্স্ট ফ্লুইড ডাইনামিক্স প্রিন্সিপল যেটা, এটা হলো ল অফ কন্টিনিউইটি। এবং এখানে আমরা বলেছি এবং তোমরা জানো যে ফর এ সিস্টেম উইথ ইমপারমিয়েবল ওয়াল and at the same time incompressible fluid, so ওয়ালটা ইমপারমিয়েবল এবং এর ভিতরে যে ফ্লুইড যেটা যাচ্ছে সেটা হলো ইনকম্প্রেসিবল, এই ধরনের সিনারিওতে rate of flow be same at all point in the flow channel। এবং এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, ফ্লো চ্যানেল যদি এমন হয় এক জায়গায় বেশি ক্রস সেকশন এক জায়গায় কম ক্রস সেকশন, এই ধরনের চ্যানেলের মধ্যে যদি হয় তাহলে rate of change in mass would be equal to this one, and this is constant. So two different point ρ1 multiplied by a1 v1 is equal to ρ2 multiplied by a2 v2, and which is equal to constant। এখন যদি সেকেন্ড ক্রাইটেরিয়া আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, ইনকম্প্রেসিবল যদি হয় তার মানে ডেনসিটি চেঞ্জ হচ্ছে না। সো ডেনসিটি দুইটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এবার আমরা পাই, কিভাবে বাদ দিব, ডেনসিটিতে ভাগ করে দেবো সব জায়গায়। সো রো রো এবং এখানে রো দিয়ে যদি ভাগ করি, ডিএম বাই ডিটি বাই রো উইল বি ইকুয়াল টু কিউ। কিউ হলো ভলিউম ফ্লো রেট মিটার কিউব পার সেকেন্ড, and which will be equal to a1 v1 is equal to a2 v2. So this is our law of continuity. So এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমাদের এরিয়া যদি আমি অর্ধেক করি, ভেলোসিটি ডাবল হয়ে যাবে। এরিয়া যদি ডাবল হয়, ভেলোসিটি অর্ধেক হয়ে যাবে। সো এটা হলো আমাদের এই কিউ ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। কিন্তু খেয়াল করতে হবে এখানে কন্ডিশনে বলা আছে অ্যাপ্লাইজ স্টেডি স্টেট নন স্টেট, ঠিক আছে, কিন্তু at the same time flow should be incompressible, তার মানে density will not change, at the same time channel should be impermeable, তার মানে এখানে ভিতর থেকে বাইরে থেকে কোনো কিছু মুভ করতে পারবে না, যোগ হতে পারবে না। The permeability of sand আমাদের একটা ইস্যু উঠবে, এখানে বোঝা যাচ্ছে যে আমরা ফ্লো চ্যানেল গেটিং সিস্টেমে যেটা ইউজ করি সেটা স্যান্ডের তৈরি, as a result sand is permeable, so impermeable wall বলে এখানে আমাদের কিছু নাই, যার কারণে এই ল যেটা অ্যাপ্লাই করব there will be some sort of reservation, strict application of the law will not occur. Okay, second আমাদের প্রিন্সিপাল যেটা ছিল বার্নৌলি's principle, এবং it usually relates the total energy in the flow channel, and total energy in the flow channel is constant। এবং এই টোটাল এনার্জির মধ্যে চারটা কম্পোনেন্ট আছে, একটা হলো পটেনশিয়াল এনার্জি কম্পোনেন্ট, একটা হলো কাইনেটিক এনার্জি, প্রেসার এনার্জি এন্ড ফ্রিকশনাল এনার্জি। সো এই চারটা এনার্জির যোগফল উইল বি অলওয়েজ কনস্ট্যান্ট। সরি, সো এটা হলো প্রেসার এনার্জি, সরি এটা হলো পটেনশিয়াল এনার্জি, জেড হলো পটেনশিয়াল ফিডের হাইট, ডাব্লিউ হলো টোটাল ওয়েট অফ দ্য ফ্লো, লিকুইড ফ্লো। খেয়াল করো একটু, এটা ইউনিট যদি আমি মিলাতে চাই তাহলে ডাব্লিউ যেটা হবে সেটা হলো টোটাল ওয়েট, মানে এটা হলো দিস ইজ আ ফোর্স, কেজি ফোর্স, কিলোগ্রাম ফোর্স চিন্তা করতে হবে, দিস ইজ নট মাস, ওয়েট বলা হয়েছে। সো so this is our equation, and this 4 parameters should be constant. So this is the Bernoulli's theorem. এখন বার্নৌলি's থিওরেমটাকে আমরা যদি জাস্ট একটু মডিফাই করি, মডিফাই করব কি করে, এই সব জায়গা থেকে ডাব্লিউ দিয়ে যদি ভাগ করে দেই তাহলে পরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো জেড পি বাই রো জি ভি স্কয়ার বাই 2g f, this will be also constant. This constant will be different, but আমরা এখানে কে দিয়ে রিপ্রেজেন্ট করেছি to indicate is a constant. এখন এখানে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হলো z, it is a distance, p by rho g, that is also distance, this is also distance. So এইগুলোকে সবগুলোকে আমরা হেডে ট্রান্সফার করলাম, this is the potential head, this is pressure head, this is velocity head, this is friction head. So আমরা distance
ডিস্টেন্সের মধ্যে যদি কনসিডার করি তাহলে পরে এটা হলো পটেনশিয়াল হেড, এটা হলো প্রেসার হেড, ভেলোসিটি হেড, ফ্রিকশনাল হেড এখানে তোমাদের সাউন্ড অফ করো। ভাই লাস্ট বন্ধ সালাম মেসেঞ্জারে কতবার ফোন দিছি আপনারা কালকে রাতে তুই গাড়িতে আসার পরে বন্ধু দেখতো আমি ফোনটা হাতে শুইছি। হ্যাঁ শুবেন কে আনতে শুবেন না আনতে ফোন ফোন তো ঢুকে আনতে বন্ধ করবেন না কার মাইক থেকে সাউন্ড আসছে? ওকে, আমার কথা শুনতে পাচ্ছ কি তোমরা? জি স্যার। Okay. Okay, so this is our a typical gating system. So this is the pouring basin. আমরা এখানে যদি pour করি, স্ক্রু দিয়ে যাচ্ছে, রানার দিয়ে যাচ্ছে এবং রানার থেকে বিভিন্ন ক্রস সেকশনে কয়েকটা এখানে একটা দুইটা তিনটা ইনভার্ট যাচ্ছে। সো এই ধরনের একটা সিচুয়েশনে আমাদের হেড গুলো যদি কনসিডার করি, অল হেড চারটা হেডের যোগফল কনস্ট্যান্ট হবে। তো এখানে যে পয়েন্টটা আমরা ইনক্লুড করতে চাচ্ছি সেটা হলো অ্যাজ মেটাল ফ্লো ফ্রম বেসিন ডাউন দ্য স্ক্রু, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ টু কাইনেটিক এনার্জি। ওকে, জাস্ট ঢালার পরেই potential energy change to kinetic energy as the stream increases in velocity because of its gravity. As the screw fills, a pressure head is developed. তার মানে প্রথমে যে মেটাল ঢালার সাথে সাথে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা যখন এটা ফিল হয়ে যাবে, ফ্লো চ্যানেল যখন ফিল হয়ে যাবে, তখন আমাদের এই পটেনশিয়াল হেড যেটা আছে জেড এবং ফ্রিকশনাল হেড যেটা আছে এই দুইটা আলটিমেটলি কনস্ট্যান্ট হয়ে যাবে। যখন ফ্লো কমপ্লিটলি ফিল হয়ে যাবে এই চ্যানেলটা, চ্যানেল চেঞ্জ হয়ে গেলে পরে জি কনস্ট্যান্ট হয়ে যাবে, এফ কনস্ট্যান্ট হয়ে যাবে। সো এই দুইটাকে যদি আমি ইগনোর করি তাহলে আলটিমেটলি ভেরিয়েবল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো প্রেসার হেড অ্যান্ড ভেলোসিটি হেড। তো এখান থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যদি প্রেসার হেড বেড়ে যায়, অবভিয়াসলি এনার্জি কনস্ট্যান্ট দেখার জন্য ভেলোসিটি হেড কমে যেতে হবে, অথবা ভেলোসিটি হেড যদি বেড়ে যায় তাহলে প্রেসার হেড কমে যাবে। সো এই দুইটা একটা আরেকটার অপোজিট, এটা আমাদেরকে মনে রাখতে হবে, পরে আমরা এটা চিন্তা করব। সো thus in the gating system, if it is full, then velocity and pressure are the two critical parameters which are important in controlling the filling of the mole cavity quickly and cleanly. So এই দুইটা হলো আমাদের মেইন কন্ট্রোলিং প্যারামিটার ইন দ্য গেটিং সিস্টেম, যদি আমরা এটাকে কমপ্লিটলি ফিল করতে পারি as soon as possible. তো কয়েকটা ইস্যু আছে, বার্নউইজ থিওরির কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা যদি আমরা এখানে দেখি। ইফেক্ট অফ লিকুইড ভেলোসিটি। সো এটা হলো আমাদের পোরিং বেসিন, এটা হলো আমাদের স্ক্রু। আমরা কয়েকটা পয়েন্ট এখানে দেখছি। 1 সেটা হলো পোরিং বেসিনের এন্ট্রি পয়েন্ট, টপ লেভেল। আর 2 হলো পোরিং বেসিনের বটম লেভেল এন্ড স্ক্রুর টপ লেভেল। আর 3 হলো স্ক্রুর এক্সিট লেভেল। সো আমরা যদি 1 এবং 3 এর মধ্যে যদি বার্নউইজ থিওরি অ্যাপ্লাই করি, so Z1 P1 by rho z, V1 square by 2z, similarly Z3 P3 by rho z, etc. এটা যদি ইউজ করি এবং আমরা যদি কন্ডিশন এখানে অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল at 3.3 Z is equal to 0, so this is the bottom level, so Z3 is equal to 0, Z1 is equal to H1, আর P যেটা যেহেতু প্রতিটা পয়েন্টই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট অ্যাটমসফিয়ারে ওপেন আছে, অ্যাজ এ রেজাল্ট এখানে এবং এখানে দুইটাই হলো অ্যাটমসফিয়ারিক প্রেসার। সো আলটিমেটলি এই পি দুইটা কাটা যাচ্ছে, Z3 কাটা যাচ্ছে। সো আলটিমেটলি আরেকটা হলো যে এইখানে ভেলোসিটি 0, সো V1 কাটা যাচ্ছে। তো এটা কাটা যাচ্ছে, এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে এইটা এবং এইটা। সো H1 Z1 মানে H1 is equal to V3 square by 2g, এবং এটাকে আমরা কমনলি জেনারেল যদি লিখি তাহলে আমরা বলি V square by V square is equal to 2gx. So that's the formula which is known as Torricelli formula.
সেটা আমরা বার্নৌলিস থিওরেম থেকে আলটিমেটলি পেলাম। সো আমরা যে কোনো একটা ফ্লো চ্যানেলে গেটিং ডিজাইনের সময় জি যদি 9.8 ধরি, সো 9.8 multiplied by 2 would be equal to 4.43. So V is equal to root over 4 আর পরে V is equal to 4.43 H এর root over meter per second. So that's a very general and thumb rule. আমরা যদি এটার হাইট জানি, অর্থাৎ বেসিনের হাইট কত সেটা যদি জানি, স্ক্রু হাইট যদি জানি, তাহলে 0.3 তে লিকুইড ভেলোসিটি কত সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল যদি এটা হয়, তোমরা কি মেজার করতে পারবা? এটা হাতে ক্যালকুলেটর আছে? ইয়েস স্যার। দেখো দেখি পারো কিনা, কত ভেলোসিটি আসে। তো এটা একটা স্ট্যান্ডার্ড কেস ধরেছি আমরা। পোরিং বেসিন নরমালি 50 মিলিমিটার হাইট ধরি এবং আমাদের ফাউন্ড্রিতে যে মোল্ডিং বক্স যেগুলো আছে সেগুলোর এক একটার হাইট 100 মিলিমিটার। সো তাহলে পার্টিং লাইনের মধ্যে স্ক্রু এক্সিটের ভেলোসিটি কত, ওখানে ভেলোসিটি কত হয় লিকুইড মেটালের, ক্যালকুলেট করতে পারো কিনা? স্যার 1.72 মিটারস পার সেকেন্ডের মতো। 1.72, ওকে ফাইন। সো তাহলে পরে দেখো একটা ছোট্ট একটা মোল্ডিং বক্স অনলি অ্যাবাউট 100 মিলিমিটার, এবং এইখানে খেয়াল করো এখানে কোনো মানে ফর্মুলা যেটার মধ্যে আছে v স্কয়ার ইকুয়াল টু 2gh, এখানে কোনো ডেনসিটি টার্ম নাই, ঠিক আছে? সো অ্যালুমিনিয়াম অ্যালয়, স্টিল যেটাই কাস্টিং না করি না কেন, ভেলোসিটি উইল বি দ্য সেম। এবং ভেলোসিটি যদি সেম হয় আমরা আলটিমেটলি পাচ্ছি 1.72। যদি অ্যালুমিনিয়াম ইউজ করতাম তাহলে আমরা বলেছিলাম ক্রিটিক্যাল ভেলোসিটি অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 0.25। সেই 0.25 এর জায়গায় আমরা এখানে নিচ্ছি 1.72। ইভেন স্টিল যদি কাস্টিং করি বা কপার যদি কাস্টিং করি সেখানে ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি ছিল 0.5, আমরা এখানে নিচ্ছি 1.72। সো ভেলোসিটি at the bottom of the screw is way above the critical velocity. Okay, another one is pressure. আমরা বলেছিলাম দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার, একটা হলো ভেলোসিটি। সো ভেলোসিটি ইফেক্টটা দেখলাম, প্রেসার ইফেক্টটা যদি দেখি তাহলে পরে it is important to keep the actual pressure within the flow of the liquid in a sand mold above atmospheric pressure. যেহেতু সবকিছু অ্যাটমসফিয়ারে ওপেন আছে, তো যদি আমরা ভিতরে ফ্লো চ্যানেলের মধ্যে প্রেসারটা 1 অ্যাটমসফিয়ারের উপরে রাখতে পারি তাহলে পরে আমাদের এই ভেনা কন্ট্রাক্টটা বা এয়ার এসপিরেশন যে সমস্ত প্রবলেম আছে সেগুলো হবে না। 1 অ্যাটমসফিয়ার প্রেসার নিচে হলে পরেই প্রেসার কমে যাবে, সো লো প্রেসার জোন ক্রিয়েট হবে এবং সেখানে এয়ার এসপিরেশন হবে। কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি। যদি আগের ফিগারটাই যদি ইউজ করি, আমরা এখন যদি বিটুইন 2 and 3 যদি কনসিডার করি, 2 হলো স্ক্রু এন্ট্রি, 3 হলো স্ক্রু এক্সিট, এবং এটার মধ্যে যদি আমরা সেম ফর্মুলা ইউজ করি, বিকজ দ্য চ্যানেল এরিয়া ইজ কনস্ট্যান্ট, যদি এটা প্যারালাল একটা টিউব যদি হয় তাহলে ভেলোসিটি যেহেতু দুইটা কনস্ট্যান্ট, ভেলোসিটি কেন কনস্ট্যান্ট হবে? বিকজ এ কনস্ট্যান্ট, সো ভেলোসিটি বি কনস্ট্যান্ট। সো ভেলোসিটি টার্ম বাদ চলে গেল। z যদি চিন্তা করি, 3 তে z ইজ ইকুয়াল টু 0 and 2 তে হলো h2, সো এটা কাটা চলে যাবে। সো আলটিমেটলি p2 would be equal to p3 minus rho g h2। এখন p3 যদি 1 অ্যাটমসফিয়ার হয় অথবা যাই হোক না কেন, 2 তে যে প্রেসারটা হবে সেটা হলো rho g h2 minus, so p2 would be always at a lower pressure than p3, and p3 যদি open to atmosphere হয়, 1 যদি open to atmosphere হয়, মানে 1 atmosphere pressure যদি হয়, তাহলে এখানে থাকবে এটা একটা নেগেটিভ প্রেসার জোনে থাকবে। সো নেগেটিভ প্রেসার জোনে ইভেন 1 যদি নাও হয়, ডিফারেন্ট যদি হয়, এই প্রেসারটা এটা এই দুটার চেয়ে কম হবে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা নেগেটিভ প্রেসার জোন ক্রিয়েট হবে এবং এইখানেই গ্যাস অ্যাসপিরেশন হবে, গ্যাস লিকুইড মেটালের মধ্যে ঢুকবে। আরেকটা ইস্যু বার্নৌলিস থিওরেম থেকে আনা দরকার, সেটা হলো আমরা যদি বটম গেটিং সিস্টেম ইউজ করি, তার মানে এখানে হলো ঠিক আছে স্ক্রু গেল, রানার গেল, রানারের সাথে গেট অ্যাটাচমেন্ট করা আছে এবং তার উপরে হলো কাস্টিং, তার মানে নিচ দিয়ে কাস্টিং এ যাচ্ছে।
এখন এই যে লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে, এখানে প্রেসার কতটুকু আছে এবং এই প্রেসারটা লিকুইড মেটালকে উপর দিকে কতটুকু নিতে পারে। তো হাইট অফ দ্য গেট কতটুকু হতে পারে সেটা যদি আমরা মেজার করতে চাই, এগেইন এখানে আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, বিটুইন 1 এবং বিটুইন 2 মানে এই পয়েন্ট এবং সেম, সো সেটা 1 এবং 2 এর মধ্যে যদি ধরি, এবং এখানে কিছু ভ্যালু, টিপিক্যাল ভ্যালু দেওয়া আছে, h1 = 0.5 মিটার, সো এটা 500 মিলিমিটার যদি ধরি, Z2 = 0, ঠিক আছে, V1 = 0, V2 = rho g h এর root over 2 rho g h এর root over, সেটা বের করলে আমরা h যেহেতু ওখানে জানি, সো এখানে পাচ্ছি আমরা V2 সরি ফর্মুলা ভুল হয়েছে, 0.35 মিটার পার সেকেন্ড হবে, এখানে পার সেকেন্ডটা দিতে ভুলে গেছি। সো P1 = যদি টিপিক্যালি 0 ধরি, ইট কুড বি 1 atmosphere, আমরা টিপিক্যালি 0 ধরছি, তাহলে পরে compared to that one, P2 by rho g becomes 0.15 meter. So এখান থেকে 0.15 মিটার পর্যন্ত লিকুইড মেটাল ক্যান বি raised. এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হবে যখন আমরা ফিডিং ডিজাইন করব, ফিডার ডিজাইন করব। তো ফিডারের সাইজ কত বড় হবে, ফিডার কত উঁচু উপরে রাখতে হবে, সেটা চিন্তা করা যাবে আমরা এটা ডিজাইন করার সময়। তো এখানে অ্যাকচুয়াল প্রেসার মেজার করা দরকার নাই, কারণ এটা আলটিমেটলি একটা প্রেসার হেড, সো এটা ইউনিট হলো মিটার ইউনিট। তো আলটিমেটলি কতটুকু উঁচাই উঠবে সেটা আমরা মেজার করতে চাই, সো এটা মেজার করলেই চলবে। Thus, the answer would be the same for aluminum and iron. So এখানে যেহেতু again আমরা ডেনসিটি মেজার করছি না, আমরা পুরাটা মেজার করছি, so density is not an issue. So aluminum, iron যাই হোক না কেন, এই H is fixed. Okay, so Bernoulli's equation, very important একটা ইকুয়েশন, আমরা যে গেটিং সিস্টেম যখন ডিজাইন করব সেখানে কাজে লাগবে। কিন্তু খেয়াল করতে হবে বার্নোলি সিস্টেমের জন্য কতগুলো কন্ডিশন দেওয়া ছিল, এবং যে কন্ডিশনগুলো আমাদের অ্যাকচুয়াল গেটিং সিস্টেমের মধ্যে সবসময় মেনটেন করা যায় না। 1 নম্বর, সিস্টেম শুড বি ফুল, এটা আমরা সবসময় মেক করতে পারি না, আমরা চেষ্টা করি এটা যতদূর সম্ভব কুইকলি ফুল করা যায়, সো এটা আমাদের একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। সেকেন্ড হলো ইমপারমিয়েবল ওয়াল, সেটা আমরা করতে পারি না কারণ আমরা জানি এটা স্যান্ডের তৈরি, সো এয়ার অ্যাসপিরেশন এখানে হবেই। সেকেন্ড হলো এনার্জি লস ডিউ টু টার্বুলেন্স এন্ড ফ্রিকশন, সেটাও আমাদের এখানে চলে আসবে, সো সাম সর্ট অফ এনার্জি লস এখানে হবেই। আরেকটা পয়েন্টস এখানে মেনশন করা দরকার, সেটা হলো হিট লস, সো হিট লসও এখানে আমাদের হচ্ছে, যার কারণে actual solidifying metal on the wall of the gating system component will alter their design while flow continues. So এই 4টা পয়েন্টস আলটিমেটলি ভায়োলেট করে আইডিয়ালি বার্নোলিস থিওরেমটা আমাদের গেটিং সিস্টেম ইউজ করার জন্য। ওকে, সো 2-3 মিনিট ব্রেক দিই আমরা, সো এরপরে আমরা আবার আসছি।
সো ওকে গাইস, আমরা আবার শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে কি? Yes, sir. ওকে, তাহলে আমরা এতক্ষণ যে প্রিন্সিপাল গুলো ইউজ করলাম, স্টাডি করলাম, সেগুলো কি করে অ্যাপ্লাই করা যায় গেটিং ডিজাইনে, সেগুলো নিয়ে আমাদের এখনকার টপিক গুলো। সো দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য ফ্লুইড ডাইনামিক্স যেগুলো আমরা ডিসকাস করলাম, সেগুলো আমরা ইউজ করব to control the failing of the mold and to control turbulence, air aspiration, and other flow related defects. First one হলো formation of vortex. তোমরা জানো vortex কাকে বলে? So যখন এই ধরনের ফ্লো চ্যানেলে লিকুইড মেটাল ফল করে, তখন আমরা বলেছিলাম যে এই জায়গাটায় একটা নেগেটিভ প্রেসার জোন ক্রিয়েট করে, এবং নেগেটিভ প্রেসার জোন ক্রিয়েট করার সময় যে কারণে এখানে টার্বুলেন্স হয় এবং এই ধরনের একটা ভোর্টেক্স ফর্ম করে। তো এই ভোর্টেক্স তৈরি হলে পরে এখানে এয়ার, ড্রস অ্যান্ড স্ল্যাগ যা আছে সারফেসের মধ্যে, সেগুলো সব সাক করে ভিতরে নিয়ে যায়। So it reduces the flow rate and cause disruption in as it bursts free from the surface. So ultimately, it creates problems and casting defects. So we have to minimize this vortex formation, and we can do it by reducing the metal velocity and at the same time increase the depth. So এই হাইটটা যদি আমি কমাই, তাহলে পরে এখানে প্রেসার গ্রেডিয়েন্টটা কমে যাবে, at the same time velocity যদি কমাই, তাহলে পরে প্রেসার ড্রপটা কমে যাবে। So এই by these two method আমরা এই ভোর্টেক্স ফরমেশনটা মিনিমাইজ করতে পারি। সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হলো শেপ অফ দ্য ফলেন স্ট্রিম। এই স্ক্রু দিয়ে যখন লিকুইড মেটাল ফল করে, তখন তার শেপটা কেমন হয়? আমরা যেহেতু ল অফ কন্টিনিউটি থেকে দেখেছি কি ইজ ইকুয়াল টু a1 v1 ইজ ইকুয়াল টু a2 v2। সো এখানকার এ কিউ যদি কনস্ট্যান্ট রাখতে চাই, আমরা জানি যে মেটাল যখন ফল করে ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকে। তো ভেলোসিটি যেহেতু বেড়ে যায়, v2 যদি বেড়ে যায় এখানে, তাহলে এবারে a2 কমে যেতে হবে। তো সেই কারণে ফলেন স্ট্রিম যেটা আছে সেটা সবসময় ন্যারো হতে থাকে, ন্যারো ডাউন হয়। এখানে ফলেন স্ট্রিমের এরিয়া বেশি থাকে, এখানে ফলেন স্ট্রিমের এরিয়া কম থাকে। এবং যদি আমরা স্ক্রু যেটা ইউজ করি, সেই স্ক্রুটা যদি জাস্ট একটা টিউব হয়, সার্কুলার একটা টিউব হয়, অর্থাৎ ক্রস সেকশন কোনো চেঞ্জ যদি না হয়, তাহলে পরে আলটিমেটলি যেটা হবে, এর ভিতর দিয়ে লিকুইড যখন পড়বে, লিকুইডের স্ট্রিম এবং সারফেস অফ দ্য স্ক্রু এটা ম্যাচ করবে না। সো লিকুইডটা সারফেসের থেকে পুল অ্যাওয়ে হয়ে যাবে, এটা ভিতরে ঢুকে যাবে। এজ এ রেজাল্ট এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হবে, ফাঁকা জায়গা তৈরি হবে, এবং এই ওপেন স্পেস হওয়ার কারণে সাইডের মোল্ড ক্যাভিটি থেকে বাতাস ভিতরে সে সাক করবে। সো এয়ার উইল বি অ্যাসপিরেটেড ইন দিস এরিয়াস। সো ফ্লো উইল বিকাম আনইভেন অ্যান্ড টার্বুলেন্ট। সো এই ধরনের ঘটনা ঘটে যখন আমরা একটা সার্কুলার স্ক্রু ইউজ করি। তো কি করা যায়? সেই কারণেই আমরা স্ক্রুটাকে বলি স্ক্রু শুড বি ট্যাপার্ড, নট সার্কুলার। ঠিক আছে, এটা স্ট্রেইট ডাউন না হয়ে, স্ট্রেইট ট্যাপার না করে, এটাকে ট্যাপার করতে হবে। ট্যাপার করার উদ্দেশ্যটা হলো যে এই ওয়াল যেন, স্ক্রু ওয়ালটা যেন লিকুইড মেটালের সারফেসকে ফলো করে। So screw are progressively tapered so that the diminishing cross-sectional area compensates the increasing linear velocity of the metal. So আমরা যদি এটা করতে পারি, তাহলে টার্বুলেন্স মিনিমাইজ হবে, এয়ার এক্সপ্রেশন মিনিমাম হবে, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু হাই কোয়ান্টিটি অফ লিকুইড পড়ছে, ভেলোসিটি বাড়তেছে, এবং এইখানে ক্রস সেকশন কমে যাওয়ার কারণে সে একটা ব্যাক প্রেসার ফিল করবে, এবং এই ব্যাক প্রেসার কারণে লিকুইড মেটাল ভেরি কুইকলি স্ক্রুটাকে ফিল করে ফেলবে। সো ফিলিং উইল বি ভেরি ইজি অ্যান্ড কুইক, টার্বুলেন্স উইল বি মিনিমাইজড, এয়ার এক্সপ্রেশন উইল বি মিনিমাইজড। So that's why instead of using a vertical screw, আমরা tapered screw ইউজ করাটা always preferable. কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যে এই আমরা যে লিকুইডের স্ট্রিম লাইন, এটা যদি আমরা চিন্তা করি কি ইজ ইকুয়াল টু a1 v1
এবং ভিজিক্যালি টুয়াইস দিয়েছে, ফর্মুলা যদি আমরা এটার মধ্যে বসাই, তাহলে আলটিমেটলি এই স্ট্রিমের এরিয়া যেটা দাঁড়াচ্ছে সেটা h2 by h1 এর হাফ। সো ইট ইজ আ ইকুয়েশন অফ হাইপারবোলা। তো হাইপারবোলা যেটা হয় তার মানে ফলেন স্ট্রিমটা এই ধরনের হবে। সো আমরা টেপার তো আর এরকম করে করতে পারবো না, আমরা টেপার করব একদম স্ট্রেট টেপার। সো এই বাইরের সারফেসটা হলো টেপারের স্ক্রু টেপার, স্ট্রেট টেপার, আর ভিতরের সারফেসটা হলো আমাদের আলটিমেটলি ফলেন স্ট্রিম। এবং এখানে এ যেটা বলতেছি সেটা হলো ক্রস সেকশন অফ দ্য ফলেন স্ট্রিম। সো এখানে থিওরিটিক্যালি তাহলে দেখা যাচ্ছে আমরা টেপার যদি করি তাহলে পরেও সামটাইমস এই স্ক্রুটাকে, এই লিকুইড স্ট্রিমকে আমরা ফলো করতে পারি না, এবং এই গ্যাপটা ইজিলি অবজার্ভ করা যায় যখন আমরা এক্সরে ভিডিও রেডিওগ্রাফি করে কাস্টিং করি, তখন দেখা যায়। তার মানে এই the gap is there, and once the gap is there, air will be aspirated, air will be sucked in by the liquid method. তো এটা কিভাবে দূর করা যায় সেটা আমরা পরে ক্লাসগুলোতে দেখব। আরেকটা জিনিস যেটা সেটা হলো যে যদিও আমরা টেপার স্ক্রুকে প্রেফার করছি, কিন্তু যখন আমরা মাস প্রোডাকশন করি কাস্টিং এর মধ্যে, হাই প্রোডাকশন কাস্টিং যখন করি, তখন এই ধরনের টেপার স্ক্রু করা ভেরি ডিফিকাল্ট। আমরা নর্মালি এরকম স্ট্রেট স্ক্রু ইউজ করে থাকি। কিন্তু ওই টেপারটার যে অ্যাডভান্টেজটা, সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমরা সামটাইমস সাম সর্ট অফ চোক ইউজ করি, ভেলোসিটিটাকে এখানে লিকুইড ফ্লোটাকে বাধা দেওয়ার জন্য, যাতে করে সে ব্যাক প্রেশারের কারণে এটাকে ধরে ফেলে। তো চোখটা আইদার এখানে দিতে পারি, at the bottom of the screw, এখানে আমরা একটা সিরামিকের একটা ব্লক দিলাম, এবং সিরামিকের ব্লকের ভিতরে এখানে একটা বড় একটা ছিদ্র আছে। তো এখানকার ক্রস সেকশন যেটা, এখানকার ক্রস সেকশন অনেক কমিয়ে দিলাম, এজ এ রেজাল্ট লিকুইড উইল ফিল দ্য ব্যাক প্রেশার এবং এটা উপর দিকে ভরে দেবে। তো এখানেও দিতে পারি, এট দ্য সেম টাইম আমরা রানারের মধ্যেও দিতে পারি। রানারের মধ্যে এখানে একটা ক্রস সেকশন কমিয়ে দিয়ে এখানে এরিয়া কমিয়ে দিলাম, এজ এ রেজাল্ট এখানে সে ব্যাক প্রেশার ফিল করবে এবং এটাকে ভরে দেবে। সো এই ধরনের মেথড প্র্যাকটিক্যালি ফর হাই প্রোডাকশন কাস্টিং বা মোল্ডিং সিস্টেমের মধ্যে অ্যাপ্লাই করা হয়, so that the screw fills very quickly. Okay, streamlining the flow, আমরা আগে বলেছিলাম যে flow can be either streamlined or turbulent, ঠিক আছে। সো স্ট্রিমলাইনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যাতে করে লো প্রেশার জোন ক্রিয়েট না হয়, এবং লো প্রেশার জোন ক্রিয়েট হলে পরেই ভেনা কন্ডাক্টিভিটির প্রবলেম তৈরি হয়। তো এই ধরনের প্রবলেম কি করে সলভ করা যায় সেটা আমাদের উদ্দেশ্য। এখন এই যে গ্যাস যেগুলো ভিতরে ঢুকছে, গ্যাস অ্যাসপিরেটেড যেটা হচ্ছে, সেই অ্যাসপিরেশন, ডিগ্রি অফ অ্যাসপিরেশন ডিপেন্ড অন পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস, ভিতরে গ্যাস কত আছে তার উপরে, মোল পারমেবল কিনা, যত বেশি পারমেবল হবে অ্যাটমসফিয়ার থেকে তত গ্যাস ভিতরে ঢুকবে, এবং লিকুইডের মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেই লিকুইডের গ্যাস প্রেশার কত। তো এই তিনটা